বাংলাদেশটাও ভালো নেই, বাঁধনও ভালো নেই। বেশিরভাগ মানুষ যেটা মনে করছে যে আমি এটা ডিজার্ভ করি, কারণ হচ্ছে আমি একটা খারাপ মেয়ে। যে প্রধান ছিলেন সে পালিয়ে গেছেন, কিন্তু তার সাঙ্গপাঙ্গ কিন্তু রয়ে গেছে, এবং তার তৈরি করা প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেভাবে করাপ্টেড। ৭১-ও এই জাতি একটা বিশাল বড় শক্তির এগেনস্টে সময়ের প্রয়োজনে সবাই মিলে একটা গোলে নেমে গিয়েছিল। ২৪-এও এই জাতি শত্রুর বিপক্ষে সময়ের প্রয়োজনে একসাথে হয়ে দেশদ্রোহী মামলা দেয়া হবে আমার নামে, আমাকে অ্যারেস্ট করা হবে, আমাকে ইভেন ধরেন অ্যাসিড মেরে দিবে, যেহেতু আমি অ্যাক্টিং করি, আমার ফেস আমার জন্য ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের সেই নিরাপদ যে আসলে জীবনের মা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সে একটা সোজা লাইনে হাঁটছে, যার জীবন মৃত্যু নিয়ে কোনো ভয় নেই। আমার সব ফুল হয়ে ফুটেছে। আমি অনেক ভালনারেবল। আমি সবচেয়ে বিশ্বাস করি আমার ফ্রিডমে। সঙ্গী হতে হবে, আমার রক্ষক না। তাকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে। বাবা মাকে বলা হয় না যে কত ভালোবাসি, তো আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। নিজেকে চিনুন, নো ইয়োরসেলফ। কিন্তু নিজেকে চেনার মতো এই কঠিন কাজটা আমরা আসলে কয়জন করতে পেরেছি? আমাদের চারিপাশে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, বিভিন্ন অঙ্গনে যে সকল মানুষ বিচরণ করে তাদেরকেই বা আমরা কতটুকু চিনি? এরকম কিছু গুণী মানুষকেই চেনার এবং জানার চেষ্টা করব আমাদের KHK ভিউফাইন্ডার শোতে। চলুন তেমনই একজন মানুষকে আজকে সবাই মিলে চেনার এবং জানার চেষ্টা করি। ভাগন, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। আমাদের অনেকবার আমরা চেষ্টা করেছি একসাথে ক্যামেরার সামনে দাঁড়ানোর বা ক্যামেরার সামনে পিছনে থাকার, বাট হয় নাই। ফাইনালি ইটস নেভার টু লেট। আমি অনেক কিছু লিখছিলাম, তোকে জিজ্ঞেস করবো, করব, বাট কালকে রাতে যখন নিজের শহরে কুমিল্লার মুরাদনগরে যে ধর্ষণটা হলো, ওটা হওয়ার পর আসলে সব কোশ্চেনগুলো আমার জানি কেমন এলোমেলো হয়ে গেল। কি মনে হয় আমরা কেন পারি না একটা দেশ হিসেবে এই ধরনের ঘটনাগুলাকে আটকায় দিতে, বা এটা যাতে রিপিটেড ভাবে না হয়? আমরা কেন স্ট্রং হতে পারি না? একটা ধর্ষণ হয়, আমরা সবাই জেগে উঠি, ফুঁসে উঠি, আমরা সবাই লিখি, সবাই বলি, তারপর আমরা চুপ হয়ে যাই আর একটা ধর্ষণ হওয়ার অপেক্ষায়। আমাদের দুর্বলতাটা কোথায় তো মনে হয়? যখন একটা এই ধরনের ব্রুটাল ক্রাইম, মানে ব্রুটালিটির লিমিট ক্রস করে কিংবা আমাদের সামনে পর্যন্ত আসে, আমরা সেইগুলো নিয়ে কথা বলছি, কিন্তু আপনি আমাদের সামনে আসে না এরকম হাজারো ঘটনা ঘটে যাচ্ছে। এবং এটা কিন্তু নতুন না। মানে যারা মনে করছে যে এটা আসলে জুলাই রেভলিউশনের পরে হয়েছে বা মানে এই ঘটনাগুলো বেড়েছে, এইটা তাদের একান্তই ভুল ধারণা। হয়তো তারা আগে দেশ নিয়ে বা আশেপাশে কি হচ্ছে সেগুলো নিয়ে সচেতন ছিলেন না, তারা জানেনই না যে আসলে বাংলাদেশের নারীদের অবস্থান কি ছিল এত এত বছরে। হ্যাঁ, তো কোনো সরকার আমলেই কখনোই নারীদের নিরাপত্তা বা নারীদের অধিকার নিয়ে খুব একটা কাজ হয়নি। হয়তো এটা ইচ্ছাকৃতভাবেই হয়নি, কারণ আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম যে যখনই আপনি নারী বিষয়ে কোনো কথা বলবেন বা নারীর নিরাপত্তা নিয়ে কথা বলবেন, এটা এক ধরনের মানে ধোঁয়াশার মধ্যে রাখাটাই সবার পছন্দের ব্যাপার। এবং আপনি দেখবেন এগুলো নিয়ে খুব ব্রুটাল কিছু না হওয়া পর্যন্ত খুব একটা কথা হয় না। আপনি সোশ্যাল মিডিয়ায় এই যে আজকে দেখছেন যে সবাই আমরা আপসেট, হ্যাঁ, তারপরে পরের দিনই যেই ড্রামাটিক একটা কান্ট্রি আমাদের, ধরেন ড্রামার তো শেষ নাই। সো কালকে আরেকটা নতুন ঘটনা ঘটবে, কোনো একটা নতুন ইনজাস্টিস হবে, কোনো একটা নতুন ঘটনা ঘটবে, আমরা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাব। সো আমরা কিন্তু কোনো আপডেটও রাখবো না যে আসলে মানে কি হলো আলটিমেটলি গিয়ে এই ঘটনার। সো আমার মনে হয় যে প্রথমত এক ধরনের অবহেলা আছে নারীদের প্রতি, সেটা রাষ্ট্রের আছে, সমাজের আছে, সমাজ ব্যবস্থার আছে। সমাজ ব্যবস্থা দিয়ে প্রভাবিত যেহেতু আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সেহেতু রাষ্ট্র ব্যবস্থাতেও আছে নারীর প্রতি অবহেলা। যখন ধরেন একটা ক্রাইম হয়, আমরা ক্রাইমটাকে খুব বেশি প্রায়োরিটাইজ করি, কিন্তু ক্রাইম হওয়ার আগে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে কিন্তু আমরা আসলে মার্ক করি না। আপনি ধরেন অনলাইনে সারাক্ষণ মেয়েদেরকে হ্যারাস করা হচ্ছে, নানান সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট তোকে করা হচ্ছে। হ্যাঁ, আমাকে তো নানান ভাবে করা হচ্ছে এবং মনে করা হচ্ছে, এবং বেশিরভাগ মানুষ যেটা মনে করছে যে আমি এটা ডিজার্ভ করি, কারণ হচ্ছে আমি একটা খারাপ মেয়ে, সো আমি ডিজার্ভ করি। আমি কেন খারাপ মেয়ে? কারণ আমার ঠোঁট কাটা, মানে আমি যা বলে ফেলছি, যা সময়ের প্রয়োজনে বাংলাদেশের পক্ষে দাঁড়াইছিলি, এর জন্য তুই খারাপ না? একদম সবকিছুতে, মানে আর কোনো দলে ফেলতে পারছে না আমাকে। এটা একটা খুব বাজে ব্যাপার।
যে নতুন বাংলাদেশটার জন্য বাঁধনের মতো মানুষগুলা, আমরা জীবন, ক্যারিয়ার সবকিছু 24-এ বাজি ধরেছিলাম, সেই বাংলাদেশটায় বাঁধন কেমন আছে বা সেই বাংলাদেশটা কেমন আছে বলে মনে হয়? বাংলাদেশটাও ভালো নেই, বাঁধনও ভালো নেই। কেন? বাংলাদেশ ভালো নেই বিকজ আসলে আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশকে ভালো দেখতে চেয়েছিলাম আরো অনেক বেশি, যেহেতু আমি এই দেশটাকে ভালোবাসি, আমি এই দেশে জন্মেছি। সময়ের সাথে দেশের প্রতি এক ধরনের টান তৈরি হয়েছে, যেটা থেকে আমার মনে হয়েছিল যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যখন আমরা গিয়েছি, তখন একটা আশার মানে আলো আমি দেখতে পেয়েছিলাম যে মানুষ আসলে যেভাবে মানে জাগ্রত হয়েছে, যেভাবে রাস্তায় নেমে এসেছে, যারা বাসায় বসে টিভিতে ভুল নিউজ দেখেছে তারা তারা এটা ফিল করতে পারবে না যে আসলে রাস্তায় কি হয়েছে ওই সময়। তো আমার কাছে মনে হয়েছিল যে এইবার বুঝি একটা পরিবর্তন চলে আসবে, কিন্তু আমরা এত করাপ্ট একটা জাতি, আমরা এত দুর্নীতিগ্রস্ত যে আমরা ওই জায়গা থেকে তো বের হতে পারিনি। কারণ আপনি সিস্টেম তো আর চেঞ্জ হয়নি, হয়তো যে প্রধান হ্যাঁ যে প্রধান ছিলেন সে পালিয়ে গেছেন, কিন্তু তার তার সাঙ্গপাঙ্গ কিন্তু রয়ে গেছে, এবং তার তৈরি করা যে করাপ্টেড একটা সিস্টেম, প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেভাবে করাপ্টেড, তারা তাদের ওই করাপশন থেকে বের হওয়ার জন্য তো মানসিকভাবে প্রস্তুতি তারা নিতে পারেন নাই। খুবই অল্প সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে। কারণ অনেকে মনে করেছে, মানে অনেকে মনে করে নাই, অনেকে যেটা আমাকে বলে আর কি, সোশ্যাল মিডিয়াতে আমি নানানভাবে হ্যারাসড হই এবং বুলিড হই এবং অ্যাটাক, আমার উপরে অনেক অ্যাটাক হয়। তার মধ্যে একটা কথা থাকে যে আমরা জানতাম বেসিকলি যে এটা হবে, সব এটা হচ্ছে, এবং আমরা টাকা খেয়েছি, ইউএসএআইডি থেকে টাকা খেয়েছি, আমরা জানতাম যে মানে এরকম একটা কিছু হবে, জেনেই আসলে রাস্তায় গিয়েছি। তো আমরা জানতাম, আমরা জেনে রাস্তায় গিয়েছি, তো যারা পালিয়ে গেছেন তারা জানতো না এবং তারা কোনো ব্যবস্থা নেননি। তো তাদের কাছে এত সবকিছু থাকা সত্ত্বেও তারা জানতো না, আমরা জানতাম। তো পুরো রাষ্ট্রযজ্ঞ, পুরো রাষ্ট্র সিস্টেম তাদের হাতে ছিল, তাদের কাছেই সব ছিল, সব ইন্টেলিজেন্স এজেন্সি থেকে শুরু, তারা জানতো না কিন্তু আমরা জানতাম। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে আমি যদি জানতামই, আসলে তারা জানতো না কেন? যারা পালিয়ে গেলেন, যারা এত করাপশন করে এই সিস্টেমটাকে নষ্ট করেছেন, তারা কিভাবে জানতেন না? তাদের তো তাহলে তার আগে জানা দরকার ছিল। তারা নিশ্চয়ই আমার চেয়ে বেশি ক্ষমতাবান ছিলেন। এটার এখন এই মুহূর্তে তো বাংলাদেশের 71 আর 24, 71 আর 24 নিয়ে অনেক বিভাজন, কিন্তু মানুষ ভুলে যায় 71 আর 24-এর মধ্যে সবচেয়ে বড় কানেকশন যেটা, বা সবচেয়ে বড় মিল যেটা, সেটা হচ্ছে 71-ও এই জাতি একটা বিশাল বড় শক্তির এগেইনস্টে সময়ের প্রয়োজনে সবাই মিলে একটা গোলে নেমে গিয়েছিল। 24-এও এই জাতি, হ্যাঁ শত্রু তখন ভেতরে ছিল, বাইরের না, একটা অনেক শক্তিশালী শত্রুর বিপক্ষে সময়ের প্রয়োজনে একসাথে হয়ে মাঠে নেমেছিল। এই কারণেই 71-ও আমরা জিতছিলাম 9 মাসের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে। এবারও আমরা জিতছিলাম 36 দিনের মধ্যে। তো এই জিনিসটা তারা মানতে চায় না, তারা কখনো মানবে না। আমরা যে রিস্ক নিয়ে আসলে ওই সময় গিয়েছি, আমাকে তো বলা হয়েছে যে আমি রাষ্ট্রদ্রোহী কাজ করছি, সো দেশদ্রোহী মামলা দেয়া হবে আমার নামে, আমাকে অ্যারেস্ট করা হবে, আমাকে ইভেন ধরেন অ্যাসিড মেরে দিবে, যেহেতু আমি অ্যাক্টিং করি, আমার ফেস আমার জন্য ইম্পর্ট্যান্ট। তারপরে তো মেরে ফেলার হুমকি দেয়াই হয়েছে, এখনো স্টিল আমাকে দিয়ে যাচ্ছে হুমকি, এবং এটা প্রকাশ্যে দিয়ে যাচ্ছে। তা আমরা কি সেই দেশে বাস করি, যেই দেশে একজন আর্টিস্ট আসলে তার নিরাপত্তা যেখানে শঙ্কার মধ্যে আছে? এটা নিয়ে কি আইন শৃঙ্খলা বাহিনী বা কাউকে আপনি কথা বলতে শুনেছেন? নো, নেভার। বিকজ তারা মনে করে আমি ডিজার্ভই করি এটা। আমাকে ধরেন খুব আমার ক্লোজ মানুষরা যারা খুবই সরকারের কাছাকাছি, তারা বলেছে যে এত কথা বললে তো এরকম হবেই, সো আই ডিজার্ভ ইট, মানে এটা তারা বিশ্বাস করে। সো তাদের এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে আপনি কাকে নিরাপদ মনে করবেন, বা কে নিরাপদ আছে? আসলে কেউ না, প্রধানমন্ত্রী থেকে শুরু করে হ্যাঁ সাধারণ কেউ নিরাপদ। বাংলাদেশে সেই নিরাপদ যে আসলে হয়তোবা জীবনের মায়া ছেড়ে দিয়ে সে একটা সোজা লাইনে হাঁটছে, যার জীবন মৃত্যু নিয়ে কোনো ভয় নেই, সেই হয়তোবা নিরাপদ। বাঁধনের হৃদয়ের সবচেয়ে বড় ভয় আর সবচেয়ে বড় প্রাপ্তিটার নাম কি? আমার মেয়ে মিশেল আমানি সায়রা। আর সবচেয়ে বড় ভয় সেই তাকে হারানো। তুই তো তোর মেয়ের জন্য ইউ হ্যাভ ফট লাইক ওই যে থান্ডার ক্যাটস ছিল না, চিতা, ইউ ফট ফর হার। এই শক্তিটা কোত্থেকে আসছিল?
to fight for your daughter, to fight for her rights, to fight for your rights? আমি জানি না, মানে আমার কাছে মনে হয় কি, আমি যখন এখন ভাবি যে আমি তখন কিভাবে এইভাবে করে আসলে ফাইটটা করেছি, কারণ আমি যখন অ্যাচিভ করেছি আমার ভার্ডিক্টটা, আমি কিন্তু জানতাম না আমি কি অ্যাচিভ করেছি। আমি কতটুকু আসলে অসহায় এবং হেল্পলেস একটা মানুষ ছিলাম, আমি জানতামই না যে আমি কি অ্যাচিভ করলাম লাইফে। সো আমি এটা উইথ টাইম রিয়েলাইজ করেছি যে এটা কত বড় একটা ব্যাপার ছিল বাংলাদেশের জন্য বা আমাদের উপমহাদেশের জন্য, কিন্তু আমি জানতামই না যে আমি কি করছি। শুধু আমি জানতাম যে আমি আমার মেয়েকে হারাতে চাই না। রেহানা মারিয়াম নূর আর বাঁধন দুজনের মধ্যে কোন জায়গাটা মধ্যে সবচেয়ে বেশি মিল আছে? হ্যাঁ রোখা, যারা আমাকে খুব পার্সোনালি চেনে, যারা দেখেছে রেহানা, তারা বলে যে এটা তো আসলে তুমি। সো রেহানা আর আমি আসলে আলাদা করাটা খুব ডিফিকাল্ট, বিকজ রেহানা যখন আমি করেছি তখন আমার অ্যাক্টর হিসেবে আমার এক ধরনের রিবার্থ হয়েছে, কিন্তু রেহানায় আসলে আমি অ্যাক্টিং করি নাই। রেহানা কি তাহলে কি রেহানা তোকে মানুষ হিসেবে একবার জন্ম দিছে? হ্যাঁ একদম। ডু ইউ রিমেম্বার রেহানা করার আগে তোর সাথে আমার কথা ছিল? হ্যাঁ, আপনার সাথে আমার প্রায় কথা হয়, আমরা একসাথে কাজ করি নাই, কিন্তু আমাদের একটা কানেকশন সবসময় ছিল। আমি খুব কম মানুষকে কিন্তু বিশ্বাস করি, এটা মানে আপনাকে আপনার ইনফরমেশনের জন্য বলে রাখি যে কম মানুষকে বিশ্বাস করি, বা আমি জিজ্ঞেস করি যে আমার এখন কি করা উচিত কি করা উচিত না। আপনি তাদের একজন যাকে আমি আসলে জিজ্ঞেস করি যে কোনো একটা কিছু হইলে যে ভাই এখন আমার কি করা উচিত বা কি করা উচিত না। বাঁধনের জীবনে সবচেয়ে বড় একটা ভুল যদি এখন জিনি এসে বলতো যেটা চাইলে তুমি শুধরাতে পারবা, এটা কোনটা হতে পারে? আমার সব ভুল ফুল হয়ে ফুটেছে। ফুল হয়ে ফুটেছে, দ্যাটস এ গুড ওয়ান, দ্যাটস এ গুড ওয়ান। তাহলে মানে আই গেস ইউ ডোন্ট হ্যাভ এনি রিগ্রেটস? নো। মিডিয়াতে কি কখনো সত্যিকারের বন্ধু হয়, নাকি নায়ক মান্না ভাই যেটা বলছে যে এখানে কেউ বন্ধু না, সবাই সবাইকে স্বার্থপরের মতো ইউজ করে, সেটাই যুক্তিযুক্ত? সেইটা যুক্তিযুক্ত, আমি তার কথায় একমত, কিন্তু আমি কিছু মানুষকে পেয়েছি, এটা আমার উইথ টাইম আমার যাত্রায় এরকম না যে আমি তাদের সাথে কাজ করেছি, কিন্তু আমি কিছু মানুষকে পেয়েছি আমার জীবনে যারা সত্যিকারের বন্ধু হতে পেরেছে। যদি কখনো লাইট ক্যামেরা অ্যাকশন বন্ধ হয়ে যায়, নিজেকে সামলাতে পারবে? আমি পারবো, আমি আসলে যে কোনো সিচুয়েশনে নিজেকে মানে মানায় নেওয়ার মতো মানুষ। সো আমি কখনো কোনো কিছুতে এত ফোকাসড হতে চাই না যে যেটা ছাড়া আমি মারা যাব। মানে এটা আমি আমার মেয়েকে যখন হারানোর আশঙ্কায় ভুগছিলাম, ওইটার থেকে আমি এই শিক্ষাটা নিয়েছি, কারণ ও আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। সো যখন আমার ওকে হারানোর ভয় ছিল, তখন আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে জীবনে কোনো কিছুকে এত বেশি মূল্যবান করতে নেই যেটা হারানোর ভয় নিজেকে মানে নিঃস্ব করে দিতে হবে। সো ওই জায়গাটা থেকে আমার এই শিক্ষাটা আমি নিয়েছি, এবং আমি নিজেকে ওইভাবে গ্রুম করেছি যে নো, আমি জীবনে এমন কোনো কিছুকে এত গুরুত্বপূর্ণ বানাবো না যেটা হারালে আমার নিজেকে নিঃস্ব হয়ে যেতে হবে। সবাই বলে যে বাংলাদেশের নারী অধিকার নিয়ে স্পেশালি মিডিয়াতে যারা অনেক বেশি সোচ্চার, অনেক বেশি প্রতিবাদী কণ্ঠস্বর এবং অনেক বেশি ফাইট করে, তার মধ্যে তুই অন্যতম। কেউ খুব বলে যে ইউ আর মানে পুরুষ বিদ্বেষী, আসলে কি এই জিনিসটা আমার মনে হয় ক্লিয়ার হওয়া দরকার। আমি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা নারী পুরুষ দুইজনের ব্যাপারেই আমার অবজারভেশন আছে, বাট আমি কারো প্রতি আমার বিদ্বেষ নাই। আমি এই সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা নারী পুরুষ যারা আসলে এইভাবে করে বড় হয়েছে, যারা এই সমাজ ব্যবস্থাকে সার্ভ করে, আমি তাদের কাউকেই পছন্দ করি না। আর অপছন্দ করা মানেই যে তাকে আমি ঘৃণা করি বা আমার তার উপরে বিদ্বেষ আছে, আক্রোশ আছে, এরকম না। সো সেক্ষেত্রে নারীও আছে কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, যারা এই সমাজ ব্যবস্থায় বেড়ে উঠেছে এবং এই সমাজ ব্যবস্থাকে সার্ভ করে। সো বেশিরভাগ নারী কিন্তু তাই। সো সেই হিসাব যদি আমি করতে চাই তাহলে কিন্তু নারীরা অনেক বেশি পরিমাণে, সেখানে ছেলেদের সংখ্যা আমার কাছে কম। কারণ আমার কাছে মনে হয় যে ছেলেরাও এই সমাজ ব্যবস্থায় বেসিক্যালি অনেক নিপীড়িত। তারাও তাদেরকে এক্সপ্রেস করতে পারে না, তাদেরকেও ধরেন এক ধরনের সুপার হিরো ইমেজ নিয়ে বেড়ে উঠতে হয় সবসময়। ধরেন তাদেরকে একটা মানে আমি দ্য লিডার বা দ্য হিরো, আমাকে সবসময় মানে কান্না করা যাবে না, আমাকে সবকিছুতে হ্যাঁ মানে সবকিছুতে জিততে হবে, মানে এই যে প্রেশারটা ওর সারা জীবনের তার উপরে, এবং পুরা মানে ধরেন ফ্যামিলির প্রেশারটা তাকে নিতে হয় সবকিছুতে, তার উপরে যে ধরনের, মানে আমার কাছে মনে হয় যে ওরাও কিন্তু সাফারার। সো আমার কথা হচ্ছে যে এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে।
আমাদের এমন একটা সমাজ ব্যবস্থা আসতে হবে যেখানে নারী পুরুষের সম অধিকারটা নিশ্চিত হবে এবং তার অধিকার নিশ্চিত হবে, কিন্তু সেইটা করার জন্য এই সমাজ ব্যবস্থাটাকে আসলে ভাঙতে হবে। তো এই সমাজ ব্যবস্থা যারা বেড়ে উঠেছে তাদের মন মানসিকতাকে আমি পছন্দ করি না, কিন্তু তাই বলে এটা না যে আমি সেই মানুষগুলোকে ঘৃণা করি বা তাদের উপর আমার কোনো বিদ্বেষ বা আনুকুল মনে হয় তাতে পরিবর্তন আসা উচিত, পরিমার্জনা। সবচেয়ে সবাই বাঁধনের যেই শক্ত বাঁধনটাকে দেখে, যে কঠিন টাফ বাঁধনটাকে দেখে, আসলে সে কতটা ভালনারেবল? আমি অনেক ভালনারেবল, মানে চূড়ান্ত। আমার ভালনারেবিলিটি মানে লেভেল দেখলে মানুষ মানে অবাক হয়ে যাবে। আমার খুব কাছের মানুষরা দেখেছে, তো তারা ভাবতেই পারে না যে আমি আবার সেই কঠিন মানুষটা হয়ে যেতে পারি। সো আমি অনেক ভালনারেবল। সো ওই কঠিন সময়গুলোতে সবচেয়ে ইন্সপিরেশনাল ফ্যাক্টরটা কি থাকে? মানে তুই নিজেকে কিভাবে ইন্সপায়ার করিস টু গেট থ্রু ইট? আমি হয়তো ওই মানুষটা না যে 5 ওয়াক্ত নামাজ পড়ি বা মানে অনেক কিছু মানি বা স্পিরিচুয়াল না। হ্যাঁ, একদম না। কিন্তু আমি খুব বিশ্বাস করি যে উপর একজন আছে যে আসলে আমাকে অবজার্ভ করছে এবং যে আমার অনেস্টিটাকে সাপোর্ট করছে। এইটা আমি বিশ্বাস করি এবং এই বিশ্বাসের আমি অনেক প্রতিফলন আমার জীবনে পেয়েছি। মানে যেটা হয়েছে যে আমি অনেক কঠিন সময়ের ভেতর দিয়ে গেছি, কিন্তু আমার যে এই বিশ্বাসটা তার উপরে ছিল, সে আমাকে দেখিয়েছে যে কিভাবে আসলে সে আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করেছে। সো যার জন্য ওই ফেইথটা আমার আরো বেশি, এবং আমি যখন কোনো বিপদে পড়ি তখন আমি শুধু একটা কথাই বলি যে আমি জানি যে এরপরে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সো আমাকে জাস্ট এই কঠিন সময়টা পার করার শক্তিটা আল্লাহ তুমি আমাকে দাও। সায়রাকে বাঁধন যদি তার চারিত্রিক বৈশিষ্ট্যের একটা জিনিস দিয়ে যেতে চায়, সেটা কি? সহানুভূতিশীল হওয়ার। দ্যাটস আ ভেরি হিউম্যান কোয়ালিটি বাই দ্য ওয়ে। আমি ভাবছি তুই বলবি যে আমার প্রতিবাদী সত্তাটা দিয়ে দিবি। না, আমি চাই না, কারণ প্রতিবাদ করতে করতে টায়ারিং এটা অনেক। সায়রা কি বলে যে মা তুমি এত প্রতিবাদ করো কেন? এই কনভারসেশন কি হয় সায়রার সাথে? অনেক হয়। ও প্রতিদিন সকালে আতঙ্কে থাকে আমি কি পোস্ট দিব। এই যে তোর উপরে যে এই অ্যাটাক গুলা করে সোশ্যাল মিডিয়াতে, এগুলো দেখে? হ্যাঁ, দেখে। হাউ ও এটাকে কিভাবে প্রসেস করে? ওর জন্য এটা খুব স্ট্রেসফুল, কারণ আমার বাবা মা তো এরকম ছিল না। সো আমার তো এটা ফেস করে বড় হতে হয় নাই। সো ওর প্রসেসটা আমি জানি না যে ও কিভাবে এটা প্রসেস করছে, বাট ও জানে যে ওর মা এরকম, এবং আমি চেয়েছি যে আসলে আমার মেয়ে আমি যেরকম সেরকমটাই মেনে নেক। আমি যেমন ওকে মেনে নিয়েছি, ও যেরকম ওরও আসলে আমাকে মেনে নিতে হবে আমি যেরকম। 4 সপ্তাহ ধরে নিজের রিলিজ সিনেমাটা এশা মার্ডার কর্মফল মানুষকে দেখানোর জন্য তুই যে সম্মুখ যুদ্ধটা করলি, ইউ রিমেম্বার আই কল্ড ইউ এন্ড আই সেড আমি 20 বছরে আমি অনেক আর্টিস্টের সাথে কাজ করেছি, বাট ইউ আর প্রবাবলি দ্য ওয়ান যাকে আমি দেখছি যে নিজের সিনেমার জন্য, আমি সেটা রেহানের ক্ষেত্রেও দেখছি যে ইউ গো অল দ্য ওয়ে। আমাদের দেশের আর্টিস্টরা নানা কারণে প্রমোশনে কোথায় জানি ওরা ডিসকানেক্ট হয়ে যায়। অনেক কারণ তাদের, মানে ব্যস্ততা বা দ্য স্ট্রাকচার অফ দ্য ইন্ডাস্ট্রি, বা আমি কেন, এটা তো আসলে প্রডিউসারের ডিরেক্টরের কাজ, আমার কাজ না, আমার কাজটা তো শুধু অনেক ধরনের কাজ ফ্যাক্টর কাজ করে। যদি আই বিন লাকি, আমার ফিল্মগুলোতে আমার আর্টিস্টরা দে রিয়েলি ট্রাইড, বাট আমাকে যদি কখনো মার্কিং দিতে হয়, ইউল গেট দ্য হাইস্ট মার্ক। তো পার আই হ্যাভ সিন যে তার সিনেমার জন্য অল দ্য ওয়ে যায়। আমি সবসময় বিশ্বাস করি যে সবকিছুর জন্যই মানে আল্লাহর একটা প্ল্যান থাকে সবার জন্য, আলাদা আলাদা প্ল্যান। সো আমার জন্য নিশ্চয়ই আলাদা কিছু প্ল্যান আছে, সেটার জন্যই হয়তো আমাকে এই ধরনের সিচুয়েশনে ফেলেন সব সময় সে। সেটা হচ্ছে যে রেহানাতে যেটা ছিল, আমার একটা এমন টিমের সাথে আমি কাজ করেছি যেটা ছিল সম্পূর্ণ প্রচার বিমুখ একটা, যারা প্রচারে যারা প্রচারে বিশ্বাসী না। সো সেক্ষেত্রে আমি হচ্ছি চূড়ান্ত লেভেলের এক্সট্রোভার্ট, এবং আমি আমার কাজ যা করেছি আমি মানুষকে দেখাতে আগ্রহী। সো সেখানে আমাদের যে কনফ্লিক্টটা ছিল সেটা ভয়াবহ ছিল। সেই তুলনায় এইবারের কনফ্লিক্ট একটু কমেছে। তাদের পোস্ট রিলিজ কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি ছিল না, কিন্তু ইচ্ছা ছিল। যেটা হয়েছে যে বিভিন্ন বাস্তবিক পরিস্থিতির কারণে হয়তো আমাদের ডিরেক্টর বা প্রডিউসাররা সম্মুখে এসে কাজটা করতে পারেন না, কিন্তু তাদের মনের একটা ইচ্ছা ছিল। কিন্তু রেহানার ক্ষেত্রে কিন্তু সেটাও ছিল না। মানে আমাকে এভরিডে এভরি নাইট আমি আসলে চূড়ান্ত লেভেলের ঝগড়া করে, মানে মারামারি, অলমোস্ট মারামারি, মানে হাতাহাতি হয়ে যাবে এরকম সিচুয়েশন হয়ে যেত মানে আমার রেহানা টিমের সাথে। সো এরকম সিচুয়েশনের পরের দিন আমি সেজে গুজে আসলে হলে ঘুরতাম। হ্যাঁ, এবং এটা নিয়ে আমাকে কিন্তু মিডিয়ার মানুষরাই বুলি করেছে যে মানে ওর আর কোনো কাজ নাই, হলের বাইরে গিয়ে মানে ছ্যাবলার মতো দাঁড়ায় থাকে। হ্যাঁ, সো ছ্যাবলার মতো দাঁড়ায় থাকি, এই যে আমার ছ্যাবলা ট্যাগটা,
তো এই ট্যাগটা নিয়ে কিন্তু আমি কিন্তু দাঁড়িয়ে থাকতাম। যেই মা তার সন্তানের জন্য অল দ্য ওয়ে ফাইট করে, সে তার সিনেমার জন্য সেটা করবে। এটাকে ছ্যাবলামি বলে না, এটাকে বলে ভালোবাসা। যারা এটা বলে, যে মিডিয়ার মানুষগুলো, আল্লাহ যাতে সেই মিডিয়ার মানুষগুলোর সাথে জীবনে কখনো আর তোরও কাজ না হোক, আমারও যাতে কাজ না হয়। থ্যাংক ইউ সরাসরি বললাম। যারা এটাকে মনে করে ছ্যাবলামি নিজের সিনেমার জন্য কষ্ট করে, সেই মানুষগুলোর সাথে জীবনে যাতে তোরও কাজ না হয়, আমারও কাজ না। থ্যাংক ইউ এটা বুঝার জন্য। সবাই এটা বুঝবে না, বাট আমি কেন বলছি যে আমাকে দেখে যাতে আরো 10টা আর্টিস্ট আসলে এটা ফিল করে যে আসলে আমি যে যে এই ফাইটটা কেন করতে হবে, এটা আমার প্রডিউসারের জন্য না, এখানে আমি কোনো 1 টাকা বেনিফিশিয়ারি হচ্ছি না কিন্তু। সো আমার বেনিফিটটা কি, আমি আসলে কি পাচ্ছি, আপনারা এখন জানতে চাইতে পারেন যে আসলে তুমি কি পাইছো, তোমার কি লাভ এটাতে। আমার প্রথম লাভ হচ্ছে যে আমি যে কাজটা করেছি, আমার তো একটা এইম আছে। আমার প্রত্যেকটা কাজের কিন্তু পেছনে একটা আমার মানে এইম আছে যে আমি কেন এই ক্যারেক্টারটা করেছি, রেহানার পরবর্তী ক্যারেক্টারগুলো। সো আমি ক্যারেক্টারটা করেছি যে ক্যারেক্টারটা আসলে সোসাইটিতে একটা ইম্প্যাক্ট রাখবে। সো আমি চাই আমার চরিত্রটা আসলে মানুষ দেখুক, আমার যে কাজটা আমি করেছি সেটা মানুষ দেখুক। এখন মানুষ কিভাবে দেখবে, মানুষ কি আমার নামে কি সিনেমা চলে, এটা আমাকে মানতে হবে যে আমার নামে সিনেমা চলে না। সো আমার নামে যেহেতু ওটা একটা বিগ ফ্যাক্টর। না এটা ফ্যাক্টর আমি বলছি হয়তো চলে না, কখনো চলবে। আমি এই আশাও করি, আমি কিন্তু এই আশাও করি যে আমার নামে আমার সিনেমা চলবে, যে বাঁধনের সিনেমা চলছে, কিছু একটা নতুন আছে, আমরা যেয়ে দেখবো। কিন্তু সেটার জন্য কিন্তু আমাকে আমার অডিয়েন্স তৈরি করতে হবে। সো আমার অডিয়েন্স কি এমনি তৈরি হবে? এটা কি মানে জাদু? এটা জাদু না, এটা তোমাকে ক্রিয়েট করতে হয়, এটাকে বানাতে হয়। সো এই বানানোর জন্য তোমাকে এফোর্ট দিতে হবে। সো আমি এফোর্টটা দিচ্ছি, এটা হচ্ছে আমার কাজের জায়গায় আমি ইনভেস্ট করছি। আরেকটা হচ্ছে আমি পাচ্ছিটা কি, আমি পাচ্ছি এই যে আমি আমার অডিয়েন্সের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতেছি ভাইয়া, এইটাতে আমি যে তাদের ডিরেক্ট ভালোবাসাটা পাচ্ছি, তাদের অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছি, তাদের ভালো লাগাটা, তাদের টাচ পাচ্ছি, তারা আমাকে জড়ায় ধরতেছে, তারা কান্না করতেছে, তারা ইমোশনাল হচ্ছে, তারা তাদের মানে ভেতরের অনুভূতিগুলো এক্সপ্রেস করছে। এইটা তো আমি বাসায় বসে আমার চারপাশে 10টা বাউন্সার রেখে আমার ওই বাউন্ডারির ভিতরে আমার অডিয়েন্সকে আসতে না দিয়ে আমি ওই ফিলিংটা জানবই না। সো আমার প্রত্যেকটা জার্নি আমার লাইফের একটা লেসন। আমি যখন জুলাইয়ের আন্দোলনে গেছি, আমি যখন রাস্তায় প্রত্যেকটা মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আসলে আন্দোলনটা করেছি, ওইটা কিন্তু আমাকে এক ধরনের এক্সপিরিয়েন্স দিয়েছে। আমি বলবো এটা আমাকে সমৃদ্ধ করেছে। সো এই সমৃদ্ধ হওয়াটা মানুষ কিন্তু টাকা দিয়ে কিনতে পারে না, এটা অর্জন করতে হয়, এটাকে আর্ন করতে হয়। can't buy everything with money. এটা আমি আর্ন করছি। সো আমার কাছে কেমন যেন মনে হয় যে আমি ভবিষ্যতে একজন ভালো প্রডিউসার হব। মানে আমি চাই যে এটা ছবি প্রডিউস কর, সেই ছবিতে আমি একটু কাজ করার সুযোগ পাই। একদম। এই যে অনলাইনে তোর উপরে এই ধরনের অ্যাটাক হচ্ছে, আর তুই বিগত 4 সপ্তাহ ধরে ফিল্ডে ছিলি তোর সিনেমার প্রমোশনের জন্য, সিনেমার মার্কেটিং এর জন্য, পিআর এর জন্য, মানুষকে দেখানোর জন্য, এই দুইটা গ্রুপের মধ্যে কি কোনো কমন মানুষ ওখানে পড়ছিল? যারা একটাও না। দ্যাটস আ ভেরি ডিপ ফাইন্ডিং। একটাও না। এবং আমি জোর গলায় বলতে চাই যে অনলাইনে যারা এগুলো করছে তারা একদমই অ্যাসাইন্ড পেইড মানুষ, যারা এগুলো, এবং তারা ডরপোক। হ্যাঁ, এবং তারা ডরপোক, তাদের সেই সাহস নাই সামনে এসে করে। না সামনে এসে আমি তো ওপেন চ্যালেঞ্জ, বিকজ আমার কোনো বাউন্সার নাই, আমার কোনো পুলিশ প্রোটেকশন নাই, আমার কিচ্ছু নাই। আমি কিন্তু নর্মাল মানুষের মতো, সাধারণ জনগণ যেমনে হেঁটে যায়, যেমনে নর্মাল ট্রান্সপোর্টে যায়, সেরকম করে যাই, সেমনে করে মানুষের সাথে মিশি, এবং আমার কোনো প্রোটেকশনই নাই যে আমাকে আমার টিমেরও কেউ এসে প্রোটেক্ট করবে। সো আমি কিন্তু ওই একদম সাধারণ মানুষ যেভাবে চলাচল করে আমি সেভাবে চলি। সো আমার কিছু প্রবলেম হয় নাই, বরং আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। মানে আমার অ্যাক্টিং এর অ্যাপ্রিসিয়েশন তো আমি পেয়েছি, আমি যে যাচ্ছি সেটার অ্যাপ্রিসিয়েশন তো পেয়েছি, সাথে আমি এই অ্যাপ্রিসিয়েশন পেয়েছি যে আপনি যেরকম, আপনার মতো একজন সাহসী মানুষ আমাদের সমাজে দরকার। আপনার এই কথাটা আমাকে ইন্সপায়ার করে, আপনার এই স্ট্যাটাসটা আমাকে ইন্সপায়ার করেছে। মানে শুধু যে পলিটিক্যাল ভিউজ এর জন্য না, আমি যে আমার মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, আমি যে আমার ওয়েট নিয়ে কথা বলি, আমি যে আমার বয়স নিয়ে কথা বলি, আমি যে আমার সন্তান নিয়ে কথা বলি, আমার ভালনারেবিলিটি নিয়ে কথা বলি, এগুলো সব মানুষকে ইন্সপায়ার করে। তো সেগুলো তারা আমাকে বলে। সো এই মানুষগুলোকে আমি পেয়েছি। আমি কিন্তু ওই মানুষগুলোকে পাইনি যারা আমাকে আসলে একদমই পেইড হয়ে বা অ্যাসাইন্ড হয়ে আমাকে গালিগালাজ করছে অনলাইনে। দ্যাটস ভেরি ডিপ ফাইন্ডিং। এটা সবার জানা দরকার। অনলাইন দিয়ে দুনিয়া চলে না। হ্যাঁ,
অনলাইন ইজ ইম্পর্টেন্ট, বাট অনলাইনের ওই মানুষগুলা অনেক অনেক দুর্বল চিত্তের হয়। একদম। একজন নারী, একজন সিঙ্গেল মাদার, একজন শিল্পী, একজন প্রতিবাদী কণ্ঠস্বর যে অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থানটা জানান দিতে চায়, এই যে এতগুলো সত্তা, এই সত্তাগুলো কি অনেক সময় অনেক ওজন ফিল হয়, নাকি বাঁধন জানে এই চাপটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়? যেটা হচ্ছে যে আমি আসলে এই চাপটা কখনো ফিলই করি নাই, কারণ আমি মনে করি যে এগুলো এক ধরনের ব্যাগেজ, যে ব্যাগেজ আমি আসলে নিজের কাঁধে নিতে চাই না। আমি খুবই ফ্রি, মানে আমার রেহানার পর আমি যে নতুন মানুষটা হয়েছি সেখানে আমি সবচেয়ে বিশ্বাস করি আমার ফ্রিডমে। সো আমার ফ্রিডম আমি কোনোভাবে যেটা নষ্ট করবে আমি সেগুলোকে নিতেই চাই না। সো সেইগুলোর মধ্যে আমার এগুলোও একটা ব্যাগেজ, আর আমার অর্জনগুলো একটা ব্যাগেজ। সো আমি আমার অর্জনগুলোকেও আসলে পার্ট অফ ইউর লাইফ। হ্যাঁ, এটা আমার পার্ট, বাট ইটস ওকে। মানে এটা আমি খুব একটা গণায় ধরি না আসলে। আত্মপ্রকাশ আর আত্মরক্ষা কোনটা বেশি কঠিন জীবনে? আত্মপ্রকাশ। এটার জন্য কি অনেক সময় অনেক কনসিকোয়েন্সকে ফেস করতে হয়? ডেফিনেটলি। বাট এটার একটা মজা আছে। এইটা যখন কেউ করে তখন সে শুধু সেই ফিলিংটা বুঝবে। এটা মানে আমি আপনাকে বললে আপনি বুঝবেন না। আপনি যখন নিজে এইরকম হবেন তখন আপনি বুঝবেন যে এইটার কি মজা। সো এইটা আমার কাছে মনে হয় যে এইটা যখন একজন কেউ এনজয় করা শুরু করবে তখন তার আত্মপ্রকাশ করাটা তার জন্য খুব ইজিয়ার হবে। জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটা ছিল বাঁধনের জন্য? সবচেয়ে কঠিন, দ্যাট ওয়াজ দ্য হার্ডেস্ট ডিসিশন টু মেক। একটা হচ্ছে যে আমার মেয়েকে যখন নিয়ে যেতে চায় তার বাবা, তখন আমি আসলে কি সিদ্ধান্ত নিব। মানে আমি কিন্তু ওই মানুষটা ছিলাম যে এই সিদ্ধান্তে মানে মেনে নেওয়ার জন্য রাজি ছিলাম। সো আমি কিন্তু রাজি ছিলাম যে ওকে, মানে আমি যেহেতু এই সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা একজন মানুষ, আমি কিন্তু ভেবেছিলাম যে হ্যাঁ আসলে এটাই মনে হয় ঠিক। কারণ আমার বাবা বলছে যে বাবারই তো রাইট আছে, আমার লয়ার বলছে যে বাবারই তো রাইট আছে। বাবা হ্যাঁ, তার মার কাছে থাকবে না 18 বছর। ওইটা হচ্ছে পিউবার্টি পর্যন্ত। ওই জায়গাটাই তো আমার প্রথম আমি ধাক্কাটা খেলাম যে মাকে বেসিকলি ধর্ম এবং সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা মাকে বেসিকলি বানিয়েছে কেয়ার গিভার। সো কেয়ার গিভার মানে তার ছেলে সন্তান 7 বছর পর্যন্ত এবং মেয়ে সন্তান পিউবার্টি পর্যন্ত মার কাছে থাকবে। কারণ ওই সময়টা বাচ্চারা সবচেয়ে ভালনারেবল থাকে, বাচ্চাদের টেক কেয়ার করার দরকার হয়। সো তখন মাকে প্রয়োজন। সো মাকে প্রয়োজন হচ্ছে জন্ম দেওয়ার জন্য, মাকে প্রয়োজন কেয়ার গিভিং এর জন্য। এবং যখন সে ম্যাচিওর হয়ে যাবে, মানে যতটুকু দরকার, মানে বড় হয়ে যাবে, সে বাবার কাছে চলে যাবে, কারণ বাবার প্রপার্টি সে। সো যখন আমাকে এটা স্ট্রাইক করেছে যে এটা কেন হবে, এটা তো হইতে পারে না, আমি জন্ম দিয়েছি, আমি ধারণ করেছি, সন্তানের উপর আমার অধিকার কেন থাকবে না। আমার প্রশ্নটা কিন্তু ওখানে ছিল, আমার চাওয়াটা ওখানে ছিল। সো এই প্রশ্নটা এসেছে কিন্তু এই সব সিচুয়েশন ফেস করার পর, যে আমিও ভাবতাম যে এটাই রাইট। কারণ আমাকে ছোটবেলা থেকে এটা শিখিয়ে বড় করা হয়েছে যে এটাই রাইট, যে মা প্রাইমারি কেয়ার গিভার হবে, সে কেয়ার গিভ করবে, বাচ্চা ধারণ করবে, বাবা সে দিয়ে দিবে। কারণ হচ্ছে বাবা তার মানে ন্যাচারাল গার্ডিয়ান আমাদের ল অনুযায়ী এবং আমাদের ধর্ম অনুযায়ী। তাহলে কি ব্যাপারটা কি এরকম হওয়া উচিত ছিল না, যদি কোনো বাবা মা সঙ্গত কারণে বা যে কারণে হোক তারা আলাদা হয়ে যায়, বাচ্চাটা তার কাছেই থাকা উচিত যার কাছে তার যে আপব্রিঙ্গিংটা সেটা ভালো হবে? হ্যাঁ, এটাই কিন্তু নিয়ম এটাই। কিন্তু আমাদের ধর্ম এবং রাষ্ট্র ব্যবস্থা আগে থেকে ডিসাইড করে ফেলেছে যে এটা একমাত্র বাবার পক্ষে দেয়াই সম্ভব। আমাদের ধর্ম বলতে তো আমরা ইসলামকেই বোঝাচ্ছি, যেহেতু 90% মুসলিম। তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামিক যে শরিয়া ল বা ইসলামিক ল, এটা তাহলে একই লাইনে আছে। এবং তারা মনে করছে যে মা কখনো কেপেবল হবেই না। সো যখন একটা কেপেবল মা এসে বলবে আমি আমার বাচ্চাকে আসলে টেক কেয়ার করতে চাই, আমি আমার বাচ্চার সম্পূর্ণ ভরণ পোষণ দিচ্ছি, আমি আমার বাচ্চাকে টেক কেয়ার করছি, তখন তাহলে সেই ডিসিশনটা কি হবে? তখন সেই ডিসিশনটা আমার ফরে আসছে, ভার্ডিক্টটা আমার ফরে গেছে যে তুমি গার্ডিয়ানশিপ পেয়েছো। কিন্তু এটা একটা রেয়ার ভার্ডিক্ট। এটা পাওয়ার জন্য মানে যে ফাইটটা দিতে হবে সেটা আসলে সেই ফাইট দেওয়ার মতো সমাজ ব্যবস্থা আমাদের না, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সেরকম না। একটা মেয়েকে সেই পরিমাণে ফাইট দেওয়ার সাহসী করে তোলাই হয় না আসলে। বাট ডু ইউ রিয়েলাইজ যে তুই যে ফাইটটা দিয়েছিস, এই যে ভার্ডিক্টটা, এটা ভবিষ্যতে আরো অনেক মাকে, অনেক নারীকে তাদের সন্তানকে তাদের কাছে রাখার জন্য বা তাদের সন্তানের উপর তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক হেল্প করবে। অবশ্যই। এবং এটা নিয়ে একটা হাইকোর্টের রুলও জারি করা হয়েছে
মানে এবং আমার ভার্ডিক্টটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে যে যা কেন মা আসলে বাচ্চার গার্ডিয়ান হবে না। সো এই জায়গাটা আমার কাছে খুবই আশার জায়গা এবং শুধু ভবিষ্যতে না। বাংলাদেশের অনেক মায়ের জন্য ফাইট করেছি, সেটা কি তুই বুঝিস যে ভবিষ্যতে অনেক হ্যাঁ, এটা আমি বুঝি। এটা আই হোপ জাতীয় একদিন বুঝুক। বাংলাদেশ অনেক টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, আরো অনেক টার্ময়েল হলো, তোর অনেক শত্রু বেড়ে গেল, বাঁধনের জীবনে অনেক চাপ সৃষ্টি হলো, বাঁধনের নিরাপত্তা, বাঁধনের পরিবারের নিরাপত্তা, বাঁধনের মেয়ের নিরাপত্তা একটা শঙ্কিত জায়গায় পড়ে গেল। এরকম একটা সিচুয়েশনে কি বাঁধন কখনো বাংলাদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে? হ্যাঁ, অনেকবার নিয়েছি আমি। মানে এই সময় না, শুধু আমার জীবনে অনেকবার এরকম হয়েছে যে আমি দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাস নাই কেন? যেতে পারি নাই। আলটিমেটলি আমার মনে হয়েছে যে আমি আসলে যেখানে জন্মেছি সেখানে থাকতে চাই। এক ধরনের মায়া জন্মেছে সময়ের সাথে। বেটা আমি বলবো জন্ম থেকে সেই মায়াটা ছিল এরকম না, কিন্তু সময়ের সাথে সেই মায়া, সেই ভালোবাসা জন্মেছে দেশের জন্য। ওকে, আমরা এখন আমার সবচেয়ে ইন্টারেস্টিং যেটাকে আমি মনে করি 7.62 লিথল রাউন্ড, 7.62 যেটা দিয়ে এই গণ অভ্যুত্থানের সময় এই ব্যারেলটা দিয়ে অনেক অনেক মানুষের প্রাণ গিয়েছে। বাট আমাদেরটা অত লিথাল না। আমরা কিছু শব্দ তোকে বলবো, যেটা তোর মনে আসে সেটা তুই কাউন্টার দিবি। সেটা এক লাইনেও হতে পারে, সেটা এক শব্দও হতে পারে। সো ইফ ইউ আর রেডি, আই ক্যান স্টার্ট। ওকে। অভিনয়, ভালোবাসা। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। আমার বাবার পরে ওর অবস্থান পুরুষ হিসেবে আমার জীবনে। রাজনীতি, কমপ্লিকেটেড। সংসার, জানি না, আসলে হয় নাই, কখনো বুঝি নাই। খাঁচা, আমরা সবাই খাঁচায় বন্ধী। 24শে জুলাই গণ অভ্যুত্থান, আশার আলো, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নিরপেক্ষ হওয়া উচিত। ধর্ষণ, ঘৃণ্য একটা অপরাধ। খুফিয়া, অদ্ভুত এক অনুভূতির নাম। ভবিষ্যৎ, বেঁচে থাকতে হবে। 7.62 রাউন্ডের পরে আমরা যেটা করি, নাও ইউ আর দ্য হোস্ট, আই এম দ্য গেস্ট, ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন অর কোয়েশ্চেন্স, আই এম রেডি টু অ্যান্সার। এখন বাংলাদেশ কেমন আছে? বাংলাদেশ একটু ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিটা জাতি, পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্য জাতিটাও সেই ট্রানজিশনের মধ্যে দিয়ে যায়। এটাতে হতাশ হওয়ার কিছু নাই। একটা দেশকে গড়ে তুলতে হলে এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা চলমান যুদ্ধ। সো এটা আমাদেরকে করে যেতে হবে। একটা 55 বছরে একটা জাতি দাঁড়ায় যাবে, এটা হতে পারে না। আর আমাদের যেই ব্যাকগ্রাউন্ড, এই পলিমাটিতে আমরা যা যা দেখেছি, সেটাতে তো আরও হতে পারে না। একটা ভঙ্গুর গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে ফাইট করে যেতে হবে। খুব সিম্পল। আমাদের গণ অভ্যুত্থানের পর আমাদের ইন্ডাস্ট্রি কি পরিবর্তন হতে পারত, আর যেগুলো হতে পারত সেগুলো যে হলো না, সেটা নিয়ে আপনার অবজারভেশন কি? অবজারভেশন খুব সিম্পল। বাংলাদেশের সকল সরকার বা রাষ্ট্র ব্যবস্থায় যারা আসে, তারা আর্টিস্টদেরকে বা যারা সেলিব্রিটিকে বা মিডিয়া জগৎকে বা সিনেমা জগৎকে, চলচ্চিত্র জগৎকে তাদের কাছে রাখতে চায়। সবাই কাছে রাখতে চায়, কিন্তু ভালোবাসতে চায় না। এই সরকারটা যখন আসলো, অনেক কমিটি হলো, অনেক ধরনের, আমাদের পক্ষ থেকে আমরা অনেক কিছু নিয়ে তাদের কাছে গেলাম, বাট আলটিমেটলি ওই প্রায়োরিটি লিস্টে আমরা অনেক নিচে। কাজের কাজ কিছুই হলো না। বিগত 10 মাসে বা 11 মাসে চলচ্চিত্রের কোনো দৃশ্যমান উন্নয়ন নাই। এখন পর্যন্ত সবকিছু ডিক্লেয়ার হয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারটাই ডিক্লেয়ার করতে পারে নাই। তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে অনেক ভাবনার দরকার, পলিসিগত অনেক পরিবর্তন আনা দরকার, রাদার দেন এই ছোটখাটো এদিকে সেদিকে এটা একটা অনুদানে একটু বদলায় দিলাম, ওই সেন্সর বোর্ডকে সার্টিফিকেশন বোর্ড নাম দিলাম, বাট আসলে আইন চেঞ্জ করলাম না। পলিসিগত চেঞ্জ দরকার, এবং এই চেঞ্জটা করতে হলে আমাদেরকে সাথে রেখে করতে হবে। এটা ওই সচিব মহোদয় আর আমলাদের দিয়ে হবে না। আমাদের প্রবলেমটা আমরা সবচেয়ে ভালো জানি, এটা সলিউশনটাও আমরা জানি, বাট আলটিমেটলি আমরা ওই আমলাতান্ত্রিক জটিলতায় যে ওদের সাথে একটা ফেস টু ফেস আমাদের হয়ে যায়, এবং আসলে যেই লাউ সেই কতই থাকে। সবার আগে আমাদের পরিবর্তনের দায়িত্বটা এবং পলিসিগত চেঞ্জের জায়গাটা আমাদেরকে দেওয়া উচিত, যাতে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। আপনার কি মনে হয় যে একটা নির্বাচিত সরকার গঠিত হলে আমাদের মানে এই সংস্কৃতি জগতে কোনো ধরনের পরিবর্তন আসবে, বা তারা আমাদের কথা চিন্তা করবে? একটা নির্বাচিত সরকার আসলে দেশটা হয়তো বা স্টেবল হবে, যদি নির্বাচনের পদ্ধতিটার সঠিক সংস্কার হয়। যদি আমরা আগের পদ্ধতিতে নির্বাচনে যাই, তাহলে তো ঘুরে ফিরে সঠিক মানুষগুলো নেতৃত্বে আসবে না। আর সঠিক মানুষগুলো যদি নেতৃত্বে আসে,
তাদের যদি সেই শোনার ইচ্ছাটা থাকে তাহলে তাদের বোঝার ইচ্ছা থাকবে, তাদের যদি বোঝার ইচ্ছা থাকে তাহলে তারা সংস্কার করার ইচ্ছা থাকবে। এগুলো একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। আমাদের আসলে কোর জায়গা ঠিক করা উচিত, যে আমাদের আসলে নির্বাচন পদ্ধতিটাকে ঠিক করা উচিত যাতে সঠিক মানুষগুলো নেতৃত্বে আসে। যদি আসে তাহলে একটা জায়গা ক্রিয়েট হবে, কতটুকু হবে আমি জানি না, বাট হ্যাঁ ওই যে আমি বললাম একটা রাইট মানুষকে কথা বলা যায়, তার কাছে একটা আবদার করা যায়, তাকে যুক্তি দিয়ে বোঝানো যায়, বাট রং মানুষটার কাছে তো যে এটা করা যায় না। সো দিস আর অল ইন্টার রিলেটেড। আমাদের এখানে যে বেশিরভাগ সময় ক্ষমতায় তারাই বসে যান যারা আসলে আমাদের কথা চিন্তা করেন না, সেটা মিডিয়ার ক্ষেত্রেও। এই জায়গাটা চেঞ্জ করতে হলে সবার আগে যে জায়গাটায় হাত দিতে হবে সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। একটা জাতিকে পঙ্গু করে রাখতে হলে তার শিক্ষা ব্যবস্থা এবং তার সাংস্কৃতিক যে অঙ্গন এই দুটাকে আসলে পঙ্গু করে দিতে হয়। আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, মাল্টিপল শিক্ষা ব্যবস্থা একটা দেশে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, বাংলা ইংলিশ মিডিয়াম, কওমি, কারিগরি, কি বলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় যতদিন প্রপার পরিবর্তন না আসবে আমাদের মধ্যে এই জিনিসটা ডেভেলপ করতে না, যে আসলে রাজনীতি আমাদেরও একটা ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটা বিদেশ চলে যায়, সবচেয়ে খারাপ ছেলেটা বা মেয়েটা রাজনীতিতে যায়। আমরা তো গোড়াতেই ডিফাইন করে ফেলতেছি আমাদের ভবিষ্যৎ কি হবে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আগে ছিল না, তাই না? আগে যত পলিটিশিয়ানরা ছিলেন তারা সবচাইতে ব্রাইট স্টুডেন্টটা মানে স্টুডেন্ট লিডার ছিল। সো সেই জায়গা থেকে আমরা সরে কোন জায়গায় চলে এসেছি, যে এখন আসলে আমরা পাওয়ারে বা ক্ষমতার জায়গাগুলোতে ওই মানুষগুলোকে দেখি যাদের এইম যোগ্যতা তো নাই, এবং এইম ইন লাইফ হচ্ছে যে এইটা হচ্ছে একটা গার্বেজ অথবা একটা ট্র্যাশ, যেখান থেকে আমি আসলে সবচেয়ে ভালো জিনিসগুলোকে কালেক্ট করব, দেন আমি ওইটাকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাব, এবং আমি আমার এই দেশকে শুষে নিয়ে আমি লন্ডন, দুবাইতে, আমেরিকাতে, বেলজিয়ামে, মালয়েশিয়াতে আমার সাম্রাজ্য গড়ে তুলবো। এটা হচ্ছে আমার সাকার পুল, এখান থেকে আমি শুধু সাক করব, অন্য জায়গায় নেমে ইয়ে করবো। বাট ওই যে বললাম আমাদের জাতিকে ঠিক করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। আমরা যতদিন আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক না করব, আমাদের বাচ্চারা যতদিন নিজের দেশকে ভালোবাসতে পারবে না। একটা ইংলিশ মিডিয়ামের আমার মেয়ে বা আমার ছেলে যখন বলে যে বাংলা আমার ভালো লাগে না, আমি তো গোড়াতেই আমার জাতীয় সত্তাকে নষ্ট করে দিচ্ছি। আমি কেন আমার সারা দেশে একটা শিক্ষা ব্যবস্থায় যেতে পারতেছি না? যে আমি কেন যখন চাকরিতে যাব, কেন আমাকে একটা মাদ্রাসা স্টুডেন্ট, একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, একটা বাংলা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, একটা ইংলিশ মিডিয়াম, চারজনকে আমি একসাথে কম্পিট করতে বলতেছি, অথচ চারজনের স্কিল সেটস ইজ ডিফারেন্ট। এটা তো হতে পারে না। এটা আপনার মনে হয় না যে ক্ষমতাবান যারা আছেন তারা বেসিক্যালি এই জিনিসগুলোকে পুষেন? অবশ্যই ওদের জন্য তো আমরা এই জিনিসগুলো সবচেয়ে বড় থ্রেট হয়ে যাবে যদি একটা শিক্ষিত ছেলে ইচ্ছা করে এটা করেন। এটা এখন কে চাবে তার ক্ষমতা চলে যাক, তার টাকা কামানোর জায়গাটা নষ্ট হয়ে যায়? কেউ তো এটা চাবে না। বাট এটা যদি ঠিক করতে হয় গোড়ায় হাত দিতে হবে। আমি গাছের আগা কেটে গাছকে আমি বাঁচাতে পারবো না, আমার গাছের গোড়ায় পানি দিতে হবে। আমাদের গোড়ার জায়গাটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, সেটা আমার কাছে মোড়া। আর প্রশ্ন someday when you have your show then I'll be your guest. Okay. বাবা মাকে কোনো একটা না বলা কথা বলা হয় নাই, সুযোগ হয় নাই, বলতে যেও পারিস নাই, এমন একটা কথা যদি কাউকে বলতে চাস। বাবা মাকে বলা হয় না যে কত ভালোবাসি, সো আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। আচ্ছা, এখন যেটা হলো, যেহেতু বাঁধন সিঙ্গেল, রাইট? ইয়েস, প্রাউডলি সিঙ্গেল। একদম। বাঁধনকে যদি সত্যিকারের কেউ ভালোবেসে পাশে থাকতে চায়, বাঁধনের হতে চায়, বাঁধনের জীবনসঙ্গী হতে চায়, তাকে বাঁধন কি পরামর্শ দেবে? তাকে অবশ্যই এই সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা সেই নারী পুরুষের ছকে যে বাধা মানুষটা, সেটা হলে সে আসলে প্রথমেই ফেল করবে। সো সে যদি সেই জায়গা থেকে বের হয়ে গেছে এরকম মানুষ হয়, তাহলে তার জন্য সুবিধা আমার সাথে থাকা, আমার সাথে পথ চলা, আর আমার সঙ্গী হতে হবে, আমার রক্ষক না। তার আমাকে রক্ষা করতে হবে না, সে শুধু আমার জীবন সঙ্গী হতে পারবে। আর তাকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে। আমার এই বয়সে এসে সময় নাই আসলে একজন মানুষকে এটা বোঝানোর আমি কেন ফেমিনিস্ট, আমি কি চাই। সো তার অবশ্যই আমার চিন্তা ভাবনার সাথে অ্যালাইন্ড হতে হবে বেসিক্যালি। আই এম শিওর এই এপিসোড অন এয়ার হওয়ার পর না, কোনো লাভ নাই। আমি গত 1 বছর ধরে ইন্টারভিউ দিচ্ছি, ছেলে খুঁজছি, কিন্তু কোনো ছেলে নাই আশেপাশে। তাই? হ্যাঁ, আমাদের
এত অভাব, এত অবস্থা, এটা নিয়ে তাহলে তো একটা বিশাল গবেষণা করতে। গবেষণা করতে হবে। True. বাঁধন হয়ে ওঠা যেহেতু একটা সংগ্রামী, কঠিন, লম্বা জার্নি, যারা বাঁধন হতে চায় বা বাঁধনের মতো পথ চলার স্বপ্ন দেখে, তাদের জন্য বাঁধন কি বললে? প্রথমত হচ্ছে কারো মতো কারো হওয়ার ব্যাপারটাই আমি বিশ্বাসী না। আমি মনে করি যে সবাই সবার মতো এবং সবার ইন্ডিভিজুয়াল জার্নি হবে। সো আমার জার্নি কাউকে ইন্সপায়ার করতে পারে, কিন্তু আমার মতো জার্নি হতে হবে এটা আমি কাউকে সাজেশনই দিব না। জার্নি যার যার নিজের, প্রত্যেকটা মানুষের আলাদা জার্নি থাকবে এবং আরেকজনের জার্নি দিয়ে সে ইন্সপায়ার্ড হবে, সেটা আমার জার্নি দিয়ে হতে পারে। কিন্তু আমি কখনো বলবো না যে আমার পথটা ফলো করো বা আমি যা করেছি তাই করো বা তাই করা উচিত, এরকম না। আমার সাথে আসার জন্য আসলে ওরকম কিছু তো আমি দিতে পারি না। আই ওয়ান্ট টু গিভ ইউ যে বাংলাদেশটার জন্য ইউ ফাইট সো হার্ড, Oh, nice. দ্যাটস দ্য ফ্ল্যাগ অফ দ্যাট কান্ট্রি, যেটার জন্য এত যুদ্ধ, এত সংগ্রাম, এত ভালোবাসা। থ্যাংক ইউ। আমি আপনারটা দেখে আমি ভাবছিলাম যে বলবো এটা, আমাকে একটা দেয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আই জাস্ট হোপ বাঁধন ইউ ক্যান হোল্ড অন টু দিস স্পিরিট। আমাদের মিডিয়ার মানুষরা, লাইট ক্যামেরা অ্যাকশনের মানুষগুলা, আমরা অনেক ক্যালকুলেটিভ হই, আমরা অনেক মেপে নাপঝোঁক করে সামনে আগাই, বাট ইউ আর ওয়ান অফ দোজ পার্সন যে এটা থেকে ব্যতিক্রম, এবং এটার জন্য আমি জানি তোকে অনেক ফাইট করতে হয়, বাট আই জাস্ট হোপ ইউ ক্যান হোল্ড অন টু দ্য রাইট স্পিরিট এবং তুই এটাকে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারিস। ইনশাআল্লাহ। আমার এটা দোয়া থাকবে, এটা আমার প্রার্থনা থাকবে, এবং এটাই আমি আশা করবো বাঁধনকে আমরা এভাবেই দেখতে পাই, এভাবে দেখতে পাই এবং এভাবে দেখতে চাই। এবং I want to see you shine. I want to see you shine. I want you to carry our flag. That will be my request and that will be my prayers. Thank you for coming to my show. থ্যাংক ইউ। Thank you. কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়। সহজ সহজ লাগে সবই, আসলে তা সহজ নয়। কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবে সহজ হয়।